চায়না ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছে যে তারা ঢাকাতে একটা স্পেশালাইজড হেলথ কেয়ার সেন্টার করবে, হসপিটাল, যেটা হবে বিশ্বমানের এবং সেটা অনেক বড় আকারের হবে। যেই অসুখ এর জন্য, যেই স্বাস্থ্য সমস্যার জন্য বাংলাদেশ থেকে প্রতিদিন ভারতে প্রচুর লোক যাচ্ছে, তাদের আর সেখানে যেতে হবে না। আমাদের এই রোহিঙ্গা প্রবলেমের কি আমরা কি এটা সুরা হবে না? উনি বলেছিলেন হবে না। আমি যে হওয়ার কি কোনো সুযোগ নেই, বলে যে একটা সুযোগ আছে, চায়নাকে কনভিন্স করতে পারলে টুমোরোতেই, আগামীকালই এই সমস্যার সমাধান হবে। আমি যেটা শুনেছি যে ডক্টর ইউনুস অলরেডি মেনশন দ্য রোহিঙ্গা প্রবলেম। ভারতের অস্থিরতা আমাদেরকে অস্বস্তির মধ্যে ফেলে, দেনা পাওনা হিসাব করে নেওয়ার টাইম এসেছে, সময় এসেছে। আপনি বড় দেশ, আমি ছোট দেশ, তাই বলে আপনি আমাকে কতটা ইগনোর করবেন? সেটাও তো কথা। বাংলাদেশ তো 18 কোটির দেশ, সেটা মনে রাখতে হবে। ভারতকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভারতের সাথে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের কোনো ভালো সম্পর্ক নেই। দেখুন, চাওয়ারও পার্থক্য থাকে। আমি কিভাবে দেখলাম, এক, মূল্যায়নেরও পার্থক্য আছে। আমি কিভাবে মূল্যায়ন করব, তো সেগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে। আমরা টক শোতে ঢোকার আগে চন্দন বাবু বলছিলেন যে আমি ডিফার করব। হ্যাঁ, আমি এগ্রি করি। অবশ্যই ডিফারেন্স অফ অপিনিয়ন এক্স্যাক্টলি ক্রিয়েটস এ সার্টেন কাইন্ড অফ পজিশন টু লার্ন মেনি থিংস। তো সেই জন্য আমি বলছি যে পার্থক্য থাকতেই পারে। ডক্টর ইউনূস সাহেব চীনে গেছেন। আমার দৃষ্টিতে চায়নাতে যে উনি ভিজিটে গেলেন, সেই যাওয়াটার মধ্যে উনাকে সম্মান প্রদর্শন করা, বা উনি যে একটি দেশের সরকার প্রধান হিসেবে গিয়েছেন, ইন্টিরিয়াম গভর্নমেন্টের চিফ হিসাবে, সেখানে সম্মানের কোনো খামতি আমি কিন্তু দেখি। একজন রাষ্ট্রপ্রধান কিংবা একজন সরকার প্রধান গেলে যে ফর্মালিটিস গুলো করা হয় রিচুয়াল অনুযায়ী, সেইগুলো সবগুলোই ডক্টর ইউনূসকে করা হয়েছে, যা আমি দেখলাম ভিডিও ফুটেজে। আমি দেখলাম এখন তো আর কোনো কিছু লুকিয়ে রাখার মতো না, এমনকি তথ্য লুকিয়ে রাখার মতো না। যেই চুক্তিগুলো এমওইউ বলেন আর চুক্তি বলেন, যেগুলো হয়েছে, আমি এগুলোর পজিটিভ দিকে দেখেছি, নেগেটিভ কিছু দেখি। যেমন স্বাস্থ্য সেবার জন্য এখানে 134-38 মিলিয়ন ডলার্স এর কথা বলা হয়েছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা তো বাংলাদেশের ভালো না। আপনি তো দেখেন যে প্রতি বছরই প্রতিদিন ইন্ডিয়ান হাই কমিশনে প্রচুর লোক জড়ো হয় মেডিকেল ভিসার জন্য, কারণ আমরা ঢাকাতে কোয়ালিটি ট্রিটমেন্ট পাচ্ছি না। এবং বিশেষ কিছু অসুখ আছে, রোগ আছে, যেগুলো বাংলাদেশে প্রপার ডায়াগনোসিস হয় না বলেই তো ভারতে চলে যাচ্ছে। এবং সেখানে কলকাতায়, চেন্নাই বা ভারতের বিভিন্ন হেলথ কেয়ার সেন্টার গুলোতে বাংলাদেশের মানুষ প্রতিদিন কিন্তু সেখানে ভিড় জমাচ্ছে। তো সেইখানে যদি চীন যদি আমাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য হেলথ কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেয় এবং সেটা যদি ইমপ্লিমেন্টেশনে যায়, তাহলে আমি মনে করি এটার ক্ষতি কোথায়? চায়না ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছে যে তারা ঢাকাতে একটা স্পেশালাইজড হেলথ কেয়ার সেন্টার করবে, হসপিটাল, যেটা হবে বিশ্বমানের এবং সেটা অনেক বড় আকারের হবে। যেই অসুখ এর জন্য, যেই স্বাস্থ্য সমস্যার জন্য বাংলাদেশ থেকে প্রতিদিন ভারতে প্রচুর লোক যাচ্ছে, তাদের আর সেখানে যেতে হবে না। এবং সেই হেলথ কেয়ার সেন্টারটা হবে এশিয়ার অন্যতম একটি। শুধু বাংলাদেশের মানুষ নয়, অন্যান্য দেশগুলো ইচ্ছা করলে এই দেশের স্বাস্থ্য সেবা নিতে পারবে। যদি তাই হয়, তাহলে আমি তো খারাপ কিছু দেখি না। আর চায়না তো হুট করেই চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হয়নি। আপনারা জানেন, স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশ যখন স্বাধীন হলো, স্বাধীনতা যুদ্ধে চায়না আমাদের বিরুদ্ধে ছিল এবং ভারত কিন্তু অত্যন্ত রিস্ক বা ঝুঁকি নিয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল। এটা সত্যি, কারণ ভারতের প্রতিবেশী দেশ চায়না, সেই চায়না ছিল বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের, যেটা আক্তার ভাই বলতে পারবেন, উনি একজন ফ্রন্ট ফাইটার এবং ফিল্ডে যুদ্ধ করেছেন, অস্ত্র নিয়ে, মিলিটারি ব্যাকগ্রাউন্ডের লোক। এবং এমন মুক্তিযোদ্ধাও না যে দৌড়ে গিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, আগাম কোনো ট্রেনিং নেয়। উনি কিন্তু আর্মি লোক, সেখানে ট্রেনিং নিয়ে এবং যুদ্ধ করেছেন, কমিটেড ফ্রিডম ফাইটার। তো উনি দেখেছেন যে ভারতকে কত বড় ঝুঁকি নিতে হয়েছে সেই সময়টায়। কেন? চায়না যদি ভারতের উত্তর পূর্ব সীমান্তে সৈন্য সমাবেশ করত, তাহলে ভারতকে প্রমাদ গুনতে হতো।
শুধু তাই নয়, ভারতকে সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়ার সাথে একটি চুক্তিতে যেতে হয়েছে, ডিফেন্স এগ্রিমেন্টে যেতে হয়েছে। তো সেইগুলো কিন্তু করতে হয়েছে। তো এরপরে আপনি দেখেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো 1975 সালের 15 আগস্ট। এর আগে চায়না বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। বাংলাদেশকে বঙ্গবন্ধুকে হত্যার পরে চায়না বাংলাদেশকে স্বীকৃতি দেয়, এবং সেই থেকে চায়নার সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক স্থাপিত হয়েছে, এটা অনেকটা বলা যায় যে নিরবচ্ছিন্ন ভাবেই চলেছে। এবং মাঝখানে ক্ষমতায় এসছে বিএনপি, এসছে ক্ষমতায়, আসছে আপনার জাতীয় পার্টির এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন প্রায় 9.5 বছর। পরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 15 বছর। এর আগেও 96 থেকে ক্ষমতায় ছিলেন 20 বছর। এই সময়টাতে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো টানাপোড়েন আমি দেখি নাই। সেটা বাণিজ্য সম্পর্ক বলেন, সেটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের সম্পর্কই দেখেন। শেষবার যখন শেখ হাসিনা গেলেন তখন উনি এরকম ব্যবহার কেন পেলেন? এবং সেটা হাসিনা আপা এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন। আমার মনে হয় আক্তার ভাইও এই উত্তরটা আমার চেয়ে আরো ভালো দেবেন। আমার যেটা মনে হয়, তখন বাংলাদেশে যে অবস্থাটা চলছিল, সেখানে চাইনিজ গভর্নমেন্টও বুঝতে পারছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফোটিংটা, সেটা আর আগের মতো ছিল না। যার জন্য চাইনিজরা তো ভালো ডিপ্লোম্যাট। আপনাকে এখানে একটা কথা বলে রাখি, এটা জানতে হবে, পন্ডিত জওহরলাল নেহেরুকে বলা হয়েছিল যে ভারতের ডিপ্লোম্যাটরা এত এক্সপার্ট হচ্ছে না কেন চায়নার মতো। উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন 1947 সালে, তিনি বলেছিলেন যে ভারতকে যেভাবে ব্রিটেন শোষণ করেছে 190 বছর, সেখানে ভারতীয়রা কূটনীতিবিদ্যার শিক্ষার সুযোগ পায় নাই ব্রিটিশ রাজের অধীনে। কিন্তু চায়না তো ব্রিটিশের অধীনে ছিল না, তাই চায়নাতে কিন্তু কম্পিউটার ডিপ্লোম্যাটস তৈরি হয়েছে। তো সুতরাং চায়নার ডিপ্লোম্যাটরা কিন্তু অনেক ম্যাচিওর, এবং তারা জানে কিভাবে কাকে ট্রিটমেন্ট, কার সাথে কি ট্রিট করতে হবে, কিভাবে ট্রিট করতে হবে। তো সেই জন্য যেটা এসছে, ওনারাও জেনে গেছেন যে এটা তো সত্যি কথা, আমি এটা লুকাবো না, যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ওয়াজ ডিক্লাইনিং ডিউরিং দিস সিচুয়েশন, and on that situation Hasina visited China. Chinese government was fully aware of it. এখন যেটা যদি আনে, তার ডিফারেন্স তো হয়েছে। এখন আমি যেটা আগেই উল্লেখ করেছি যে ডক্টর ইউনূস যখন গেলেন, তাকে রেড কার্পেট রিসেপশন দেওয়া হয়েছে, যে এমওইউ সিগনেচার হয়েছে, এবং এমনিতেই তো আমাদের দেশে অনেক চাইনিজ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট চলছে। এবং যেটা বললেন চন্দনদা বললেন, নাকি স্যার আমাদের আখতারুজ্জামান ভাই বললেন, যে একটা সাইড টক তো হয়েছে, তিস্তা নিয়ে কথাবার্তা হয়েছে। সবচেয়ে বড় যে জিনিসটা রোহিঙ্গা প্রবলেম, আমি আপনাকে এই জিনিসটা আগে কট করে বলি। মানে সাইড টকের বিষয়টাকে আমরা এটা গণ্য করতে পারি কিনা? সাইড টক তো অনেক কিছু নিয়ে শোনেন, আমি একটি কথা বলি, সাইড টকই হোক আর ওপেন টকই হোক, আমরা দেখলাম যে অনেক আমি বলি কি হাসিনা আপা, টকিং ইজ টকিং। আলাপ হইলে এটা গুরুত্বপূর্ণ। এটাকে আপনি এত খেলোভাবে, এত হালকাভাবে দেখার তো সুযোগ নাই। এখানে ধরেন রোহিঙ্গাদের প্রবলেম সম্পর্কে আমি I'd like to take the privilege to mention one historical comment. সেটা হিস্টোরিক্যাল কমেন্টই বলবো। আজ থেকে 7 বছর আগে বিজে আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন মিশন থেকে এসেছিলেন, সেখানে কেনেডিয়ান হাই কমিশনার এসেছিলেন। এই হাই কমিশনার মহোদয়কে আমি জিজ্ঞেস করছিলাম যে এক্সেলেন্সি, আমাদের এই রোহিঙ্গা প্রবলেমের কি, আমরা কি এটা সুরা হবে না? উনি বলেছিলেন হবে না। আমি যে হওয়ার কি কোনো সুযোগ নেই? বলে যে একটা সুযোগ আছে, চায়নাকে কনভিন্স করতে পারলে টুমোরোতেই, আগামীকালই এই সমস্যার সমাধান হবে। আমি যেটা শুনেছি যে ডক্টর ইউনূস অলরেডি মেনশন দ্য রোহিঙ্গা প্রবলেম। আমরা 1.3 মিলিয়ন রোহিঙ্গাকে আমরা এখানে খাবার দাবার দিচ্ছি, আমাদের জায়গা দিচ্ছি তাদের। আমরা উই আর শেয়ারিং আওয়ার ফুড, শেয়ারিং আওয়ার শেল্টার, উই আর শেয়ারিং আওয়ার স্পেস, উই আর শেয়ারিং আওয়ার মেডিকেল কেয়ার এন্ড এভরিথিং। নট অনলি দ্যাট, এইটা আমাদের কোস্টাল এরিয়া, এই রোহিঙ্গাদের উপস্থিতির জন্য আমাদের কোস্টাল এরিয়া ভালনারেবল, ভোলাটাইল হয়ে গেছে। এই বিষয়টা কিন্তু আমাদের নজরে রাখতে হবে। আর বাংলাদেশ অর্থনৈতিকভাবে এত শক্তিশালী দেশ নয় যে এই লোকগুলোকে, এই 12-13 লক্ষ লোককে আমি অনন্তকালের জন্য খাবার দাবার দিয়ে যাব, ভরণ পোষণ। রোহিঙ্গার ব্যাপারে তো কোনো আলোচনা আমরা সেভাবে দেখলাম না। আমরা কিছুটা ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে নিউজ আসে, এটা আলোচনা হয়েছে। চাইনিজ গভর্নমেন্ট আশ্বাস দিয়েছে যে না, বিষয়টা আমরা দেখবো। আর এইটাও সত্যি যে চায়না যদি আন্তরিক না হয়, তাহলে রোহিঙ্গা প্রবলেম, বাংলাদেশের রোহিঙ্গা প্রবলেম, এই সমস্যার সমাধান কখনই হবে না। কারণ মিয়ানমার বা বর্মার সাথে চায়নার যে সম্পর্ক,
পৃথিবীর কোন দেশের সাথে বার্মার এই সম্পর্ক নাই, এবং এটা তো খুবই সত্যি। আর আরেকটা জিনিস আমি খুব খুব কিভাবে লক্ষ্য করলাম, এটা আমাদের আক্তার ভাই হয়তো স্বীকার করবেন কিনা জানি না, চন্দন বাবুও স্বীকার করবেন কিনা আমি জানি না, তো আক্তার ভাই হয়তো করেন, কারণ আক্তার ভাই খুব আউটস্পোকেন মানুষ, যেটা সত্যি এটা বলে ফেলেন, একেবারে মুখের উপরই বলে দেন। সেই জন্য আমি অনেক সময় চিন্তা ভাবনা করে আক্তার ভাই টকশোতে আসলে আমি চেষ্টা করি চিন্তা ভাবনা করে কথা বলতে, কারণ উনি খুব যে পড়ুয়া করে কাউকে কথা বলেন এটা আমার নলেজে নাই আক্তার ভাই সম্পর্কে। তো আমি যেটা বলছি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এই যে রোহিঙ্গা প্রবলেমটা, এটা তো একটা বড় ধরনের সমস্যা, তাই না? এই প্রবলেমটা নিয়ে আপনি জাতিসংঘ কোনো কনসার্ন নিয়েছে? এই যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্থনিও গুতেরেস এসেছিলেন আগেও, এখনো এসে গেলেন, ডিনার টিনার করে গেলেন। হোয়াট ইজ দ্য রেজাল্ট? অ্যান্থনিও গুতেরেসও জানেন until and unless China agrees to exactly to bring about a particular solution on this problem, no Rohingya problem must not be solved. উনিও জানেন। সুতরাং আসলাম, খেলাম, ডিনার খেলাম, লাঞ্চ খেলাম, 5 স্টার হোটেলে থাকলাম, এগুলো দিয়ে সমস্যার সমাধান হবে না। আর আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম হারিয়ে যাচ্ছিল, যে ডক্টর ইউনূস যখন চায়না ভিজিটে গেলেন তখন ভারতের কিছু মিডিয়া দেখলাম তারা খুব অস্থির হয়ে গেছেন। কেন? তাদের অস্থিরতার কারণ কি? কোনো প্রবলেম নাই। হ্যাঁ, শি জিনপিং যদি ইন্ডিয়াতে ভিজিট করেন, উনি করেছেন, দিল্লিতে গিয়েছেন, নরেন্দ্র মোদীর আমলেই তো হি ভিজিটেড ইন্ডিয়া। তা আমাদের বাংলাদেশ থেকে তো আমরা এত অস্থিরতা দেখাইনি, বাংলাদেশের কোনো চ্যানেলই অস্থিরতা দেখায়নি। একবিংশ শতাব্দীতে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক শক্তিশালী থাকবে, একে অন্যের সাথে যোগাযোগ রাখবে, এটাই স্বাভাবিক, না থাকলে সেটা অস্বাভাবিক। আমরা ইসরায়েলের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করি না, কারণ ইসরায়েলের আচরণ মুসলিম রাষ্ট্রগুলোর কাছে অস্বাভাবিক, কারণ তারা প্যালেস্টাইনেদের বৈধ জায়গা দখল করছে, প্যালেস্টাইনেদেরকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করছে। এখন শুনছি যে গাজা ভেকেট করবে এবং ওয়েস্ট ব্যাংকও তারা নিয়ে নেবে। তো তাইলে মুসলিম রাষ্ট্রগুলো আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি, এছাড়া তো অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে আমরা অবশ্যই বাংলাদেশ স্বাভাবিক সম্পর্কে থাকবে। তাই ডক্টর ইউনূস যখন আপনার চায়নাতে গেলেন এবং অনেকটাই সাকসেসফুল, আমি বলবো, অন্যরা যাই বলুক, এই সফর অনেকটাই সাকসেসফুল। বুঝতে হবে উনি কিন্তু ইলেক্টেড গভর্নমেন্ট, উনি একটা কনসেনসাসের মাধ্যমে উনি সরকার প্রধান হয়েছেন, একটা ইন্টারিয়াম গভর্নমেন্টের চিফ। সেই হিসাবে আমি মনে করি যে সফরটা উনি করেছেন এটা বা করছেন এখনো আছেন, সেটা অনেকটাই সাকসেসফুল। আমি এখানে একটি জায়গায় বলবো যে ভারতের অনেক মিডিয়া দেখলাম, আমি কয়েকটা মিডিয়ার নামই বলে ফেলি, সমস্যা তো নাই। এখানে ভেন্টেজ আছে, হ্যাঁ, গ্র্যাভিটাস আছে, ভান্টেজ, গ্র্যাভিটাস, তারপরে দ্য রিপাবলিক, তারপরে এনডিটিভি, দ্য প্রিন্ট। তারা এত অস্থির হয়ে গেছেন কেন? তাদের অস্থিরতার কারণ কি? তারা অস্থির হওয়ার কারণ কি? নরেন্দ্র মোদী যদি এখন বেইজিং এ যান, নরেন্দ্র মোদী মহাশয় ভারতের প্রধানমন্ত্রী, আমাদের এই ব্যাপারে বাংলাদেশের মিডিয়াগুলো বা আমাদের সাধারণ মানুষ যারা আমরা একটু বুদ্ধিবৃত্তিক বিষয় নিয়ে আমাদের অস্থির হওয়ার কোনো কারণ দেখি না। কিন্তু ভারত এত অস্থির হচ্ছেন কেন? এই ভারতের অস্থিরতা আমাদেরকে অস্বস্তির মধ্যে ফেলে, দেনা পাওনা হিসাব করে নেওয়ার টাইম এসেছে, সময় এসেছে। আপনি বড় দেশ, আমি ছোট দেশ, তাই বলে আপনি আমাকে কতটা ইগনোর করবেন? সেটাও তো কথা। বাংলাদেশ তো 18 কোটির দেশ, সেটা মনে রাখতে হবে। ভারতকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভারতের সাথে ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্রের কোনো ভালো সম্পর্ক নাই। কেন বলেন তো? আন্তর্জাতিক সম্প্রদায় যদি জিজ্ঞেস করে ভারতকে যে আপনার নেপালের সাথে সম্পর্ক ভালো না কেন, ভুটানের সাথে ভালো না কেন, ছোট্ট একটি দ্বীপ দেশ মলদ্বীপ, সেটার সাথে আপনার সম্পর্ক ভালো না কেন, আপনি কেন শ্রীলঙ্কার সঙ্গে আপনার সম্পর্ক ভালো না কেন, বাংলাদেশের সাথে আপনার সম্পর্ক এত টানাপোড়েন থাকেন কেন? আমরা তো শ্রদ্ধার সাথে স্মরণ করি ভারতের 17,000 সৈন্য আমাদের জন্য প্রাণ দিয়েছে 71-এ। I exactly pay my homage and tribute to those who sacrificed their lives in 1971. বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন যাক, ব্যক্তিগতভাবে আমি চাই না। I want a very sound diplomatic and bilateral relation between the two countries like Bangladesh and India. Thank you very much.